আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। আরও অনেক রহস্যময় ঘটনা আছে যা আমি এখনও বলিনি, যেগুলো আরও ভয়ানক এবং অবিশ্বাস্য। আজ থেকে 2 বছর আগের কথা। আমি তখন আধ্যাত্মিক চিকিৎসার কাজে বেশ নামকরা হয়ে গেছি। হঠাৎ একদিন একজন খুব ধনী ব্যবসায়ী আমার কাছে এল। তার নাম আলতাফ হোসেন। তার বয়স 50 বছর। তিনি কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বললেন, আপা, আমাকে বাঁচান। আমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমি তাকে শান্ত হতে বললাম। কি হয়েছে? সব বলুন, আমি বললাম। তিনি বললেন, আপা, আমার 3টি ছেলে ছিল। একে একে 2 জন মারা গেছে। 3য় জনও মরার মুখে। আমি অবাক হলাম। কিভাবে মারা গেছে? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, সবাই একইভাবে। প্রথমে পাগল হয়ে যায়, তারপর নিজেকে নিজেই মেরে ফেলে। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। এটা স্বাভাবিক মৃত্যু নয়, কোনো অন্ধকার শক্তির কাজ। আমি জিজ্ঞেস করলাম, আপনার পরিবারে এই সমস্যা কবে থেকে শুরু? তিনি বললেন, 6 মাস আগে থেকে। আমার বড় ছেলে রাহুল প্রথমে অসুস্থ হল। কি ধরনের অসুস্থতা? আমি জানতে চাইলাম। তিনি বললেন, সে বলতে লাগল যে তার পিছনে কেউ একজন লেগে আছে। রাতে ঘুমায় না, সারাক্ষণ ভয় পায়। আমি বুঝতে পারলাম এটা কোনো জিন বা শয়তানের কাজ। তারপর কি হলো? আমি জিজ্ঞেস করলাম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, 2 সপ্তাহ পর সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করল। ডাক্তাররা বলল ডিপ্রেশনের কারণে। আর দ্বিতীয় ছেলে? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, 2 মাস পর তারও একই অবস্থা হল। সেও নিজেকে মেরে ফেলল, এবার ফাঁসি দিয়ে। আমার মনে হলো এটা কোনো অভিশাপের কাজ। কেউ তাদের পরিবারের উপর কালো জাদু করেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার 3য় ছেলের অবস্থা কেমন? তিনি বললেন, তার নাম সাদিক। সেও একই উপসর্গ দেখাচ্ছে। আমার ভয় হচ্ছে সেও মারা যাবে। আমি তাকে বললাম, আপনার ছেলেকে আমার কাছে নিয়ে আসুন, আমি দেখি কি করা যায়। পরের দিন তিনি তার ছেলে সাদিককে নিয়ে এলেন। ছেলেটির বয়স 25 বছর, কিন্তু দেখতে লাগছে 60 বছরের বুড়োর মতো। চোখে গভীর অন্ধকার। আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে কিছু বলে না, শুধু মাথা নিচু করে বসে থাকে। মাঝে মধ্যে অদ্ভুত শব্দ করে। আমি বুঝতে পারলাম তার উপর খুবই শক্তিশালী কালো জাদুর প্রভাব আছে। এটা সাধারণ কোনো জিনের কাজ নয়, এটা মানুষের করা কালো জাদু। আমি তার বাবাকে জিজ্ঞেস করলাম, আপনার কোনো শত্রু আছে? কেউ আপনার ক্ষতি করতে চায়? তিনি একটু চিন্তা করে বললেন, হ্যাঁ আছে। আমার এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আছে। তার নাম জহির উদ্দিন। আমাদের মধ্যে অনেক দিনের শত্রুতা। কি ধরনের শত্রুতা? আমি জানতে চাইলাম। তিনি বললেন, ব্যবসায়িক প্রতিযোগিতা। আমি তার একটা বড় চুক্তি কেড়ে নিয়েছিলাম। সে তখন বলেছিল, দেখে নিও আলতাফ, তোর বংশ ধ্বংস করে দেবগু। আমি বুঝতে পারলাম জহির উদ্দিনই এই কালো জাদুর পিছনে আছে। সে হয়তো কোনো তান্ত্রিকের সাহায্য নিয়েছে। আমি বললাম, আপনার ছেলেকে আমার কাছে কয়েকদিন রেখে দিন, আমি চিকিৎসা করব। সাদিককে আমি আমার চিকিৎসা কেন্দ্রে রেখে দিলাম। প্রথম দিনই আমি বুঝতে পারলাম এটা খুবই কঠিন কেস। কালো জাদুর প্রভাব খুবই গভীর। রাতে সাদিক চিৎকার করে উঠল, তারা আমাকে মারতে আসছে, তারা আমাকে নিয়ে যেতে চায়। সে পাগলের মতো আচরণ করতে লাগল। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, কুরআন পড়ে ফু দিলাম। কিছুক্ষণের জন্য সে শান্ত হল, কিন্তু আবার অস্থির হয়ে উঠল। এভাবে সারারাত চল। আমি বুঝলাম এই কালো জাদু ভাঙতে অনেক সময় লাগবে। 3 দিন ধরে আমি তার চিকিৎসা করলাম, কিন্তু তেমন কোনো উন্নতি হল না, বরং তার অবস্থা আরও খারাপ হতে লাগল। 4র্থ দিনে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম একটা কালো মানুষ আমাকে বলছে, তুমি সাদিককে বাঁচাতে পারবে না, আমরা তাকে নিয়েই যাব। আমি স্বপ্নে তার সাথে কথা বললাম, তোমরা কারা? কেন এই পরিবারকে কষ্ট দিচ্ছ? কালো মানুষটি হেসে বলল, আমরা জহির উদ্দিনের দাস। সে আমাদের ডেকেছে আলতাফের বংশ ধ্বংস করতে। আমি বুঝলাম এরা শয়তান। জহির উদ্দিন কোনো তান্ত্রিকের মাধ্যমে এদের ডেকেছে। এরা আলতাফ হোসেনের পুরো পরিবার ধ্বংস করে দিতে চায়। আমি স্বপ্নে তাদের বললাম, তোমরা চলে যাও,
নইলে আমি তোমাদের ধ্বংস করে দেব। তারা হেসে বলল, তুমি পারবে না। আমরা খুবই শক্তিশালী। স্বপ্ন থেকে জেগে উঠে আমি বুঝলাম এটা কোনো সাধারণ যুদ্ধ নয়। এটা আধ্যাত্মিক জগতের একটা বড় যুদ্ধ। আমাকে প্রস্তুত হতে হবে। পরের দিন আমি ফাতেমা খালাম্মার কাছে গেলাম। তাকে সব বললাম। তিনি শুনে বললেন, তনিমা, এটা খুবই বিপজ্জনক। এই ধরনের শয়তানের সাথে একা লড়া যায় না। তাহলে কি করব? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমরা একসাথে লড়াই করব। আরও কয়েকজনকে সাথে নিতে হবে। আমরা 5 জন অভিজ্ঞ আধ্যাত্মিক চিকিৎসক একসাথে হলাম। সবাই মিলে সাদিকের চিকিৎসা শুরু করলাম। প্রথম রাতেই ভয়ানক ঘটনা ঘটল। আমরা যখন দোয়া পড়ছিলাম তখন হঠাৎ ঘরে প্রচণ্ড ঝড় উঠল। জিনিসপত্র উঠতে লাগল। সাদিক চিৎকার করে বলতে লাগল, ছেড়ে দাও আমাকে। আমি তোমাদের সাথে যাব। তার গলার স্বর পাল্টে গেল, যেন অন্য কেউ কথা বলছে। আমরা আরও জোরে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ দেখি সাদিকের মুখ থেকে কালো ফেনা বেরিয়ে আসছে। তার চোখ একদম লাল হয়ে গেছে। ফাতেমা খালাম্মা বললেন, শয়তান তার শরীরে ঢুকে গেছে। এখন সরাসরি যুদ্ধ। আমরা সবাই মিলে আরও কঠিন দোয়া পড়তে শুরু করলাম। তারপর যা ঘটল তা আমি কখনো ভুলতে পারব না। সাদিক হঠাৎ উঠে দাঁড়িয়ে আমাদের উপর আক্রমণ করল। তার শক্তি অস্বাভাবিক বেড়ে গেছে। আমাদের একজন সাথী আহত হয়ে পড়ে গেল। কিন্তু আমরা থামলাম না। আরও জোরে দোয়া পড়তে লাগলাম। 2 ঘণ্টা যুদ্ধ চলার পর হঠাৎ সাদিক মেঝেতে পড়ে গেল। তার মুখ থেকে কালো একটা ছায়া বেরিয়ে গেল। আমরা বুঝলাম শয়তান বেরিয়ে গেছে। কিন্তু আমাদের খুশি হওয়ার সময় ছিল না। কারণ আমি জানতাম এটা শুধু একটা শয়তান। আরও আছে। পরের দিন সাদিক কিছুটা ভালো হল। সে কথা বলতে পারল। আমাকে বলল, আপা, আমি যা দেখেছি তা বলতে পারব না। ভয়ানক সব দৃশ্য। আমি তাকে বললাম, সব বলো। লুকিয়ে রেখো না। সে বলল, আমি দেখেছি অনেকগুলো কালো মানুষ। তারা বলেছে আমাকে মারতে হবে। আর কি দেখেছ? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, একটা লোক আছে। সে আমাদের পরিবারের সবাইকে মারার জন্য ওই শয়তানদের ডেকেছে। সেই লোকটাকে তুমি দেখেছ? আমি জানতে চাইলাম। সে বলল, হ্যাঁ। মোটা একটা লোক। তার পেটে একটা বড় তিল আছে। আমি বুঝলাম সে জহির উদ্দিনের কথা বলছে। আলতাফ হোসেন আগেই বলেছিল জহির উদ্দিনের পেটে একটা বড় তিল আছে। আমি ঠিক করলাম জহির উদ্দিনের সাথে সরাসরি কথা বলবো। তাকে বোঝাব এই কাজ বন্ধ করতে। পরের দিন আমি জহির উদ্দিনের অফিসে গেলাম। তিনি আমাকে দেখে অবাক হলেন। আপনি কে? কি চান? আমি বললাম, আমি তনিমা খান। আমি জানি আপনি আলতাফ হোসেনের পরিবারের উপর কালো জাদু করেছেন। তার মুখের রং পাল্টে গেল। কিন্তু সে মুখে আনল না। বলল, আমি কিছুই জানি না। আপনি কি বলছেন? আমি বললাম, আপনি ভালো করেই জানেন। আপনি শয়তানদের ডেকে আলতাফের ছেলেদের মেরে ফেলেছেন। এবার সে রেগে গেল। বলল, প্রমাণ আছে আপনার কাছে? আমি পুলিশে খবর দেব। আমি শান্তভাবে বললাম, প্রমাণ চাইছেন? আপনার কাছে একটা কালো তাবিজ আছে। সেটা আপনার ডেস্কের ড্রয়ারে রাখা। তার চোখ ছানাবড়া হয়ে গেল। তিনি বুঝলেন আমি সত্যিই জানি। তিনি বললেন, আপনি কে? কিভাবে জানলেন? আমি বললাম, আমি একজন আধ্যাত্মিক চিকিৎসক। আমি আপনার সব কাজ জানি। এখনই এই কালো জাদু বন্ধ করুন। তিনি হেসে বললেন, আমি কেন বন্ধ করব? আলতাফ আমার অনেক ক্ষতি করেছে। আমি তার প্রতিশোধ নিচ্ছি। আমি বললাম, এভাবে প্রতিশোধ নেওয়া পাপ। আল্লাহ আপনাকেও শাস্তি দেবেন। তিনি বললেন, আল্লাহতাল্লাহে আমার বিশ্বাস নেই। আমি শুধু শক্তিতে বিশ্বাস করি। তারপর তিনি আমাকে বেরিয়ে যেতে বললেন। আমি বুঝলাম তাকে কথায় বোঝানো যাবে না। তাকে শক্তি দেখিয়ে থামাতে হবে। সেদিন রাতে আমি একটা বিশেষ আমল করলাম। জহির উদ্দিনের উপর একটা আধ্যাত্মিক আক্রমণ করলাম। তার কালো জাদুকে উল্টে দিলাম। পরের দিন সকালে খবর পেলাম জহির উদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হার্ট অ্যাটাক হয়েছে। তবে প্রাণ আছে। আমি হাসপাতালে গিয়ে তাকে দেখলাম। তিনি আমাকে দেখে ভয় পেয়ে গেলেন। বললেন, আপনি কি করেছেন আমার সাথে? আমি বললাম, আমি কিছুই করিনি। আপনার কালো জাদু আপনার উপরেই ফিরে এসেছে। এটাই প্রকৃতির নিয়ম। তিনি কাকুতি করে বললেন, আমাকে মাফ করে দিন। আমি আর কোনো কালো জাদু করব না।
আমি বললাম, শুধু মাফ চাইলে হবে না। আপনাকে আগে আলতাফের পরিবারের উপর থেকে সব জাদু তুলে নিতে হবে। তিনি রাজি হয়ে গেলেন। তিনি আমাকে তার বাড়ি নিয়ে গেলেন। সেখানে একটা গোপন রুম ছিল। সেখানে অনেক কালো জাদুর জিনিস। আলতাফের পরিবারের ছবি, চুল, নখ সব ছিল। এগুলো দিয়েই তিনি কালো জাদু করেছিলেন। আমি সব জিনিস পুড়িয়ে দিলাম। বিশেষ দোয়া পরে সব শেষ করে দিলাম। জহির উদ্দিনও তবা করলেন। এরপর আমি আলতাফের ছেলে সাদিককে দেখতে গেলাম। দেখি সে অনেক ভালো হয়ে গেছে। স্বাভাবিক কথা বলছে। খাওয়া দাওয়া করছে। আলতাফ হোসেন খুশিতে কেঁদে ফেললেন। আপা, আপনি আমার ছেলেকে বাঁচিয়ে দিলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। এক সপ্তাহ পর সাদিক পুরোপুরি সুস্থ হয়ে গেল। সে আবার কাজে যোগ দিল। বিয়েশাদী করল। এখন খুব ভালো আছে। এই ঘটনার পর আমার নাম আরও বিখ্যাত হল। মানুষ বুঝল যে আমি কালো জাদুর বিরুদ্ধেও লড়াই করতে পারি। কিন্তু এই ঘটনার পর আরেকটা অদ্ভুত সমস্যা শুরু হল। বিভিন্ন তান্ত্রিক আর কালো জাদুকররা আমাকে শত্রু মনে করতে লাগল। তারা আমার উপরেও কালো জাদু করার চেষ্টা করতে লাগল। কিন্তু আল্লাহর রহমতে কোনোটাই আমার ক্ষতি করতে পারল না। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ রাস্তায় একটা কালো বিড়াল আমার সামনে এসে দাঁড়াল। বিড়ালটা আমার দিকে তাকিয়ে অদ্ভুত আওয়াজ করতে লাগল। আমি বুঝলাম এটা সাধারণ বিড়াল নয়। কেউ একজন এটাকে পাঠিয়েছে। আমি একটা দোয়া পড়লাম। সাথে সাথে বিড়ালটা চিৎকার করে উঠল। তারপর দৌড়ে পালিয়ে গেল। আমি বুঝলাম কোনো তান্ত্রিকের পাঠানো। এরপর থেকে আমি আরও সতর্ক হয়ে গেলাম। সবসময় সুরক্ষামূলক দোয়া পড়ি। আমার পরিবারকেও সবসময় সাবধান থাকতে বলেছি। একবার আমার ছেলে রিয়াদের সাথেও অদ্ভুত ঘটনা ঘটেছিল। সে একদিন কলেজ থেকে ফিরে বলল, মা, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আমি বললাম, কেমন লাগছে? সে বলল, একটা বুড়ি আমার পিছু পিছু আসছিল। সে আমাকে দেখে হাসছিল। আমি বুঝলাম এটাও কোনো তান্ত্রিকের কাজ। আমি রিয়াদকে একটা শক্তিশালী তাবিজ দিলাম। বললাম, এটা সবসময় সাথে রাখবি। পরের দিন থেকে রিয়াদের আর কোনো সমস্যা হয়নি। বুড়িটা আর দেখা যায়নি। আমার মেয়ে সামিয়ার সাথেও একবার এরকম হয়েছিল। সে স্কুল থেকে ফিরে বলল, মা, একটা কালো কাক আমার মাথার উপর ঘুরছিল। আমি যেদিকেই যাই সেদিকেই আসে। আমি সামিয়াকেও তাবিজ দিলাম। আর বিশেষ দোয়া শেখালাম। এরপর থেকে তার আর কোনো সমস্যা হয়নি। এভাবে আমাদের পরিবারের সাথে বিভিন্ন সময় অদ্ভুত ঘটনা ঘটেছে। কিন্তু আল্লাহর রহমতে আমরা সবসময় নিরাপদ আছি। আমার স্বামী রফিক একদিন বলল, তনিমা, তুমি এই কাজ ছেড়ে দাও। আমাদের পরিবারে বিপদ আসছে। কিন্তু আমি বললাম, না, আমি এই কাজ ছাড়ব না। মানুষের সেবা করাই আমার ধর্ম। আল্লাহ আমাদের রক্ষা করবেন। সত্যি আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এত শত্রু থাকার পরেও আমাদের কোনো ক্ষতি হয়নি। আজ আমি গর্বের সাথে বলতে পারি যে আমি হাজার হাজার মানুষের উপকার করেছি। জিনভূত তাড়িয়েছি। কালো জাদু ভেঙেছি। অনেক পরিবারকে বাঁচিয়েছি। কিন্তু আমার সবচেয়ে বড় পরীক্ষা এসেছিল গত বছর। এমন একটা ঘটনা ঘটেছিল যা আমি কখনো ভাবিনি। সেটা ছিল গত বছরের শীতকাল। আমার কাছে একটা পরিবার এল। তাদের সমস্যা শুনে আমার মাথা ঘুরে গেল। পরিবারের প্রধান একজন শিক্ষক। তার নাম নজরুল ইসলাম। তার স্ত্রী রোকেয়া বেগম। তাদের একটি মেয়ে, নাম তাসনিম। বয়স 16 বছর। নজরুল স্যার আমাকে বললেন, আপা, আমার মেয়ের সাথে একটা মৃত মানুষ বিয়ে করতে চায়। এই কথা শুনে আমি অবাক হলাম। কি বলছেন? মৃত মানুষ? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, হ্যাঁ আপা। আমার মেয়ে বলে একটা ছেলে তার স্বপ্নে আসে। সে নাকি তাসনিমকে বিয়ে করতে চায়। আমি তাসনিমকে ডাকলাম। সে একটা সুন্দরী মেয়ে। কিন্তু তার চোখে একটা অন্যরকম ভাব। যেন সে স্বপ্নের জগতে বাস করে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি দেখো স্বপ্নে? সে বলল, একটা সুন্দর ছেলে আসে। তার নাম আরিফ। সে বলে সে আমাকে ভালোবাসে। আর কি বলে? আমি জানতে চাইলাম। তাসনিম বলল, সে বলে আমি তার স্ত্রী। আমাকে তার সাথে যেতে হবে। আমি বুঝলাম এটা কোনো মৃত আত্মার কাজ। সম্ভবত কোনো যুবক অকালে মৃত্যুবরণ করেছে। তার আত্মা এখনও পৃথিবীতে আটকে আছে। আমি তাসনিমকে জিজ্ঞেস করলাম, তুমি কি সেই ছেলেকে জীবিত অবস্থায় দেখেছ? চিনতে পার?
সে মাথা নেড়ে বলল, না, আমি তাকে শুধু স্বপ্নেই দেখেছি। কিন্তু মনে হয় আমি তাকে অনেক দিন ধরে চিনি। আমি বুঝলাম মৃত আত্মাটি তাসনিমের মনে ভুয়া স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। এটা খুবই বিপজ্জনক। আমি তার বাবা-মাকে বললাম, তাসনিমকে আমার কাছে কিছুদিন রেখে দিন। আমি চিকিৎসা করব। তাসনিমকে আমার চিকিৎসা কেন্দ্রে রাখলাম। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। তাসনিম ঘুমের মধ্যে কথা বলছে। আরিফ, তুমি এসেছ? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সে একটা অদৃশ্য মানুষের সাথে কথা বলছে। আমি তার কাছে গেলাম। দেখলাম সে ঘুমিয়ে আছে কিন্তু মুখে হাসি। যেন সত্যিই কারো সাথে কথা বলছে। তাসনিম, ওঠো, আমি তাকে ডাকলাম। সে চোখ খুলে আমার দিকে তাকাল। আন্টি, আরিফ এসেছিল। সে আমাকে নিয়ে যেতে চায়। আমি বললাম, তাসনিম, সে মৃত। তুমি তার সাথে যেতে পারবে না। সে রেগে গিয়ে বলল, সে মৃত নয়, সে জীবিত। আমি তার স্ত্রী। আমি বুঝলাম মৃত আত্মাটি তার মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এটা ভাঙতে অনেক পরিশ্রম লাগবে। পরের দিন আমি একটা বিশেষ আমল শুরু করলাম। কিন্তু মৃত আত্মাটি খুবই শক্তিশালী। সে তাসনিমকে ছাড়তে চায় না। তৃতীয় দিনে আমি স্বপ্নে সেই আরিফকে দেখলাম। সে দেখতে বেশ সুন্দর। বয়স হবে ২০-২২ বছর। কিন্তু তার চোখে একটা অন্ধকার। স্বপ্নে সে আমাকে বলল, তাসনিমকে আমার কাছে দিয়ে দাও। আমি তাকে ভালোবাসি। আমি বললাম, তুমি মৃত। তুমি তাকে নিয়ে কোথায় যাবে? সে বলল, আমি মৃত নেই। আমি অন্য জগতে বাস করি। তাসনিম আমার স্ত্রী। আমি তাকে আমার জগতে নিয়ে যাব। আমি বুঝলাম সে তাসনিমকে মেরে ফেলতে চায়, যাতে তাসনিমও মৃত হয়ে তার সাথে থাকতে পারে। আমি স্বপ্নে তাকে বললাম, তুমি এই পাপ কাজ বন্ধ করো। তাসনিমের নিজের জীবন আছে। সে রেগে গিয়ে বলল, আমি তাকে ছাড়ব না। স্বপ্ন থেকে জেগে উঠে আমি ভাবলাম কিভাবে এই সমস্যার সমাধান করব। এটা খুবই জটিল একটা কেস। পরের দিন আমি তাসনিমের সাথে বিস্তারিত কথা বললাম। তাসনিম, তুমি কি জানো আরিফ কিভাবে মারা গেছে? সে বলল, সে মারা যায়নি। সে অন্য জগতে গেছে। সে আমাকে নিয়ে সেখানে যেতে বলেছে। আমি বুঝলাম আরিফের আত্মা তাসনিমকে সম্পূর্ণ বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। তাকে সত্য বলা খুবই কঠিন হবে। আমি একটা কৌশল ভাবলাম। আমি তাসনিমকে বললাম, ঠিক আছে, আমি আরিফের সাথে কথা বলবো। তুমি তাকে ডাকো। সেদিন রাতে তাসনিম আরিফকে ডাকল। সে এসে তাসনিমের স্বপ্নে হাজির হল। আমিও তার স্বপ্নে ঢুকে পড়লাম। আরিফ আমাকে দেখে রেগে গেল। তুমি কেন এখানে এসেছ? সে জিজ্ঞেস করল। আমি বললাম, আমি তাসনিমের অভিভাবক। তার বিয়ের ব্যাপারে আমার মতামত লাগবে। আরিফ খুশি হয়ে বলল, তুমি রাজি আছো? আমি বললাম, প্রথমে তোমার পরিচয় জানতে হবে। তুমি কোথায় থাকো? সে বলল, আমি আত্মার জগতে থাকি। সেখানে খুব সুন্দর। তাসনিমকে নিয়ে গেলে সেও খুশি হবে। আমি বললাম, কিন্তু তুমি তো মৃত। তাসনিম জীবিত। তোমরা কিভাবে একসাথে থাকবে? আরিফ রাগ করে বলল, আমি মৃত নেই। আমি শুধু অন্য জগতে চলে গেছি। আমি বললাম, তাহলে তুমি আবার জীবিত হয়ে আসতে পারো? সে একটু চুপ থাকল। তারপর বলল, না, সেটা সম্ভব নয়। কিন্তু তাসনিম আমার কাছে আসতে পারে। আমি বললাম, তার মানে তাসনিমকেও মরতে হবে? সে বলল, মরা নয়, অন্য জগতে যাওয়া। আমি বুঝলাম সে তাসনিমকে বিভ্রান্তিতে ফেলে রেখেছে। আমি তাকে সরাসরি চ্যালেঞ্জ করলাম। আরিফ, তুমি মিথ্যা বলছ। তুমি জানো যে তাসনিমকে তোমার কাছে নিয়ে যাওয়ার মানে তাকে মেরে ফেলা। আরিফ রেগে গিয়ে বলল, তুমি আমাদের ভালোবাসায় বাধা দিতে পারবে না। তারপর সে আমার উপর আক্রমণ করল। স্বপ্নের মধ্যেই আমাদের লড়াই শুরু হল। আরিফ খুবই শক্তিশালী। কিন্তু আমিও কম নই। আমি তাকে একটা বিশেষ দোয়া পড়ে বেঁধে ফেললাম। তারপর তাকে সত্য কথা বলতে বাধ্য করলাম। আরিফ, তুমি কিভাবে মারা গেছ? আমি জিজ্ঞেস করলাম। সে বাধ্য হয়ে বলল, সড়ক দুর্ঘটনায়। কবে? আমি জানতে চাইলাম। সে বলল, ৬ মাস আগে। আমার বয়স ছিল ২২ বছর। তাসনিমকে তুমি কেন বেছে নিয়েছ? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, সে খুব সুন্দর। আমি চাই সে আমার সাথে থাকুক। আমি বুঝলাম আরিফ একটা স্বার্থপর আত্মা। সে তাসনিমের জীবন নষ্ট করতে চায় শুধু নিজের স্বার্থে। আমি তাকে বললাম, আরিফ, তুমি যা করছো তা পাপ। তাসনিমের নিজের জীবন আছে। তুমি তার ক্ষতি করতে পারো না।
সে বলল, আমি একা। আমার সাথী চাই। আমি বললাম, তুমি একা নও। তোমার মতো আরও অনেক আত্মা আছে। তাদের সাথে থাকো। কিন্তু সে রাজি হল না। সে বলল, আমি শুধু তাসনিমকে চাই। তারপর সে আমার বাঁধন ভেঙে পালিয়ে গেল। স্বপ্ন থেকে জেগে উঠে আমি দেখলাম তাসনিম অস্থির হয়ে আছে। সে বলছে, আরিফ কোথায়? সে কেন এল না? আমি বুঝলাম আরিফ রেগে গিয়ে তাসনিমের কাছে আসা বন্ধ করে দিয়েছে। এটা আমার জন্য সুবিধা। আমি তাসনিমকে বললাম, দেখো, আরিফ তোমাকে ফেলে চলে গেছে। এটাই প্রমাণ যে সে তোমাকে ভালোবাসে না। কিন্তু তাসনিম বলল, না, আরিফ আমাকে ভালোবাসে। হয়তো কোনো কারণে আসতে পারেনি। আমি বুঝলাম তাসনিমের বিশ্বাস খুবই গভীর। তাকে সত্য বোঝানো সহজ হবে না। পরের কয়েকদিন আমি তাসনিমের সাথে কাউন্সেলিং করলাম। তাকে জীবনের সুন্দর দিকগুলো দেখালাম। বললাম তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ধীরে ধীরে তাসনিমের মনে পরিবর্তন আসতে লাগল। সে আরিফের কথা কম বলতে লাগল। জীবনের অন্য বিষয় নিয়ে ভাবতে লাগল। এক সপ্তাহ পর আরিফ আবার তাসনিমের স্বপ্নে এল। কিন্তু এবার তাসনিম তাকে প্রতিরোধ করল। আরিফ, তুমি আমাকে ছেড়ে কেন গিয়েছিলে? তাসনিম জিজ্ঞেস করল। আরিফ বলল, আমি রেগে গিয়েছিলাম। তাসনিম বলল, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে রাগ করতে না। তুমি আমার কথা ভাবতে। আরিফ বুঝতে পারল তাসনিম এখন তার কথায় সম্পূর্ণ বিশ্বাস করে না। সে আগের মতো নিয়ন্ত্রণ করতে পারছে না। সে বলল, তাসনিম, তুমি ওই মহিলার কথায় বিশ্বাস করো না। সে আমাদের আলাদা করতে চায়। কিন্তু তাসনিম বলল, আন্টি আমার ভালোর জন্য বলেছেন। তিনি বলেছেন তুমি মৃত। এটা সত্য? আরিফ বলল, আমি মৃত নেই। আমি অন্য জগতে বাস করি। তাসনিম বলল, তার মানে তুমি মৃত? এবার আরিফ সত্য স্বীকার করল। হ্যাঁ, আমি মৃত। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তাসনিম কান্না শুরু করল। তাহলে তুমি আমাকে মিথ্যা বলেছ? তুমি আমাকে ঠকিয়েছ? আরিফ বলল, আমি তোমার ভালোর জন্য মিথ্যা বলেছি। আমি চাই তুমি আমার সাথে থাকো। তাসনিম রেগে গিয়ে বলল, তুমি আমার সাথে মিথ্যা বলেছ। আমি তোমার সাথে থাকব না। এরপর থেকে তাসনিম আরিফকে প্রত্যাখ্যান করতে শুরু করল। যখনই সে স্বপ্নে আসত, তাসনিম তাকে চলে যেতে বলত। আরিফ রেগে গিয়ে তাসনিমকে ভয় দেখানো শুরু করল। কিন্তু তাসনিম আর ভয় পেত না। সে বুঝে গিয়েছিল আরিফ একটা মিথ্যাবাদী। 1 মাস পর তাসনিম পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। আরিফের কথা আর মনেই আসে না। সে আবার পড়াশোনায় মন দিল। আমি তাসনিমের বাবা-মাকে বললাম, তাসনিম এখন ভালো আছে। কিন্তু তাকে কিছুদিন পর্যবেক্ষণে রাখুন। আরিফের আত্মাকে আমি পরপারে পাঠিয়ে দিলাম। তাকে বোঝালাম যে পৃথিবীতে আটকে থাকা তার জন্য ভালো নয়। শেষ পর্যন্ত আরিফ রাজি হল। সে তাসনিমকে ক্ষমা চাইল। তারপর পরপারে চলে গেল। এই ঘটনার পর আমি আরও অভিজ্ঞ হলাম। আমি বুঝলাম মৃত আত্মাদের সাথে ডিল করা কত কঠিন। আজ তাসনিম একটা ভালো মেয়ে। সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার একটা প্রেমিক আছে। সে খুব খুশি। এভাবে আমি অনেক কঠিন কেস সমাধান করেছি। প্রতিটি কেস আমাকে নতুন কিছু শিখিয়েছে। আমি এখন বুঝি যে আধ্যাত্মিক জগৎ কত জটিল। সেখানে অনেক ধরনের সত্তা আছে। কিছু ভালো, কিছু খারাপ। আমার কাজ হল ভালো সত্তাদের সাহায্য করা আর খারাপ সত্তাদের তাড়ানো। এটা সহজ কাজ নয়। কিন্তু আমি এটা ভালোবাসি। আমার পরিবারও এখন আমার কাজে অভ্যস্ত হয়ে গেছে। তারা বুঝে গেছে এটাই আমার জীবনের উদ্দেশ্য। রিয়াদ মাঝে মধ্যে আমার সাহায্য করে। সেও কিছু কিছু শিখেছে। হয়তো ভবিষ্যতে সেও এই কাজ করবে। সামিয়া এখনও ছোট। কিন্তু তার মধ্যেও আধ্যাত্মিক ক্ষমতার লক্ষণ দেখা যাচ্ছে। সে অনেক সময় অদ্ভুত জিনিস দেখতে পায়। আমি তাকে ধীরে ধীরে প্রশিক্ষণ দেব, যাতে ভবিষ্যতে সেও মানুষের সেবা করতে পারে। আমার স্বামী রফিক এখন আমার সবচেয়ে বড় সাহায্যকারী। তিনি আমার কাজের ব্যবস্থাপনা করেন, রোগীদের সাথে কথা বলেন। আমি অনেক ভাগ্যবান যে আমার পরিবার আমাকে সাহায্য করে। অনেক মানুষ আছে যারা পরিবারের বিরোধিতার কারণে নিজেদের প্রতিভা কাজে লাগাতে পারে না। আমার জীবনের গল্প এখনও চলমান। প্রতিদিন নতুন নতুন কেস আসে, নতুন নতুন চ্যালেঞ্জ আসে। কিন্তু আমি হাল ছাড়ি না। আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যাই। তিনি আমাকে সাহায্য করেন। আমি আশা করি আমার এই গল্প আপনাদের অনুপ্রাণিত করবে।
আপনারাও যদি কখনো কঠিন সময়ের মুখোমুখি হন তাহলে হাল ছেড়ে দেবেন না। আল্লাহর ওপর ভরসা রাখুন, ধৈর্য রাখুন, সাহস রাখুন। দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আজকের গল্প এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে আরও অনেক রোমাঞ্চকর গল্প আছে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, কমেন্ট করে জানান আমার গল্প কেমন লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আল্লাহ আপনাদের হেফাজত করুন। আল্লাহ হাফেজ। রান্না করার সময় হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরলে আমি ভেবেছিলাম চোর, কিন্তু ছেলের পরিচিত হাতের স্পর্শে বুঝলাম এ আমার ছেলে। কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। সে আমাকে ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। ছাড় আমাকে, বললাম। সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি ঘুরে দাঁড়ালাম। তার চোখে অদ্ভুত দৃষ্টি। তুই কি বলছিস? আমি জিজ্ঞেস করলাম। সে আমার হাত ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। গ্যাসের আগুন জ্বলছে, তরকারির গন্ধ ছড়িয়ে আছে, কিন্তু আমার মাথা ঘুরছে। সে বলল, মা, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। আমি পিছনে সরে গেলাম, চুলা বন্ধ করে দিলাম। সে আবার কাছে এল, বলল, আমরা এখানে থাকতে পারব না। দূরে চলে যেতে হবে। আমার গলা শুকিয়ে গেছে। কি ভাবতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তনিমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর শামিয়া। রিয়াদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। শামিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আজ থেকে 3 মাস আগের ঘটনা। সেদিন ছিল শুক্রবার। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। ঘন মেঘে আকাশ ঢেকে গিয়েছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে দুপুরের খাবার তৈরি করছিলাম। রিয়াদ তার রুম থেকে নেমে এল। সে আমার কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরল। প্রথমে আমি ভাবলাম হয়তো কোনো চোর, কিন্তু পরিচিত হাতের স্পর্শে বুঝলাম এ আমার ছেলে। তার আচরণে আমার অবাক লাগছিল। সে সাধারণত এভাবে করে না। কি হয়েছে তোর? আমি জিজ্ঞেস করলাম। সে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। মা, আমার খুব ভয় করছে, সে বলল। আমি অবাক হলাম। কিসের ভয়? আমি জানতে চাইলাম। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথাটা শুনে আমার কেন জানি অস্বস্তি লাগল। তার আচরণ আজ একদম অন্যরকম। আমাকে ছেড়ে দে রিয়াদ, আমার কাজ আছে, আমি বললাম। কিন্তু সে আমাকে ছাড়ল না, বরং আরও জোরে ধরল। মা, আমি তোমাকে কেবল মা হিসেবে নয়, আমি তোমাকে একজন নারী হিসেবেও ভালোবাসি। এই কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হল। এ কি বলছে আমার ছেলে? আমি জোরে তাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিলাম। ঘুরে তাকিয়ে দেখি তার চোখে অদ্ভুত একটা আলো। এ তো আমার চেনা রিয়াদ নয়। তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? আমি চিৎকার করে বললাম। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। মা, আমি সবসময় তোমাকে দেখি। তুমি কত সুন্দর। তোমার মতো সুন্দরী নারী আমি কখনো দেখিনি। তার কথাগুলো শুনে আমার রক্ত যেন জমে গেল। চুপ! আর একটা কথাও বলিস না, আমি রাগে চিৎকার করলাম। গ্যাসের আগুন তখনও জ্বলছিল। পাতিলে তরকারি টকবক করে ফুটছে। কিন্তু আমার মনোযোগ একেবারেই নেই রান্নার দিকে। মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি কিছু করতে পারি না। আমি তোমাকে চাই। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই, সে আবার বলল। আমার পা যেন কাঁপছে। এ কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে এসব কি বলছে? আমি চুলা বন্ধ করে দিলাম। হাত কাঁপছে, মাথা ঘুরছে। তুই আমার ছেলে। তুই কি বলছিস জানিস? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু সে মাথা নেড়ে বলল, মা, আমি জানি, কিন্তু আমার এই অনুভূতি দমানো যাচ্ছে না। সে আবার আমার কাছে এগিয়ে এল। আমি পিছিয়ে গেলাম।
মা, শুধু একবার আমার কথা ভেবে দেখো। আমরা এখানে থাকতে পারব না। দূরে কোথাও চলে যেতে হবে। নতুন পরিচয় নিয়ে। আমার গলা শুকিয়ে কাঠ। কি বলব, কিছুই ভেবে পাচ্ছি না। এটা কি সত্যি ঘটছে, নাকি আমি স্বপ্ন দেখছি? আমি নিজেকে চিমটি কাটলাম। না, এটা স্বপ্ন নয়, একেবারে বাস্তব। তুই পাগল হয়ে গেছিস রিয়াদ। ডাক্তার দেখাতে হবে, আমি বললাম। সে মাথা ঝাঁকিয়ে বলল, না মা, আমি পাগল নই। আমি পুরোপুরি সুস্থ। আমার মন থেকে এই ভালোবাসা সরানো যাবে না। তখনই আমার স্বামী রফিক অফিস থেকে ফিরে এল। দরজার শব্দ শুনে রিয়াদ চুপ হয়ে গেল। আমি দ্রুত কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রিয়াদ তার রুমে চলে গেল। সারাদিন আমার মাথায় ওই কথাগুলো ঘুরপাক খেতে থাকল। রাতে খাবার টেবিলে বসে সবাই স্বাভাবিক আচরণ করছে, শুধু আমিই অস্বাভাবিক। রিয়াদ যখন আমার দিকে তাকায়, আমার গা ছমছম করে। রাতে শুয়ে আমি ভাবতে থাকলাম, এটা কি হলো? আমার ছেলে কেন এমন কথা বলল? এটা কি কোনো মানসিক রোগ, নাকি কোনো জিনিস খেয়েছে যার প্রভাবে এমন হয়েছে? পরের দিন সকালে রিয়াদ কলেজে চলে গেল। আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু দুপুরে সে আবার ফিরে এল। আমি রান্নাঘরে ছিলাম। সে এসে দাঁড়াল। মা, গতকাল যা বলেছিলাম সে বিষয়ে তুমি ভেবেছ? সে জিজ্ঞেস করল। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, না। আর এসব কথা বলিস না মা, আমি সিরিয়াস। আমি তোমাকে চাই, সে আবার বলল। আমি রেগে গিয়ে বললাম, তুই আমার ছেলে, এসব কথা বলা পাপ। সে হাসল, একটা অদ্ভুত হাসি। মা, পাপ পুণ্যের চেয়ে ভালোবাসা বড়। আর আমি তোমাকে ভালোবাসি। আমি আর সহ্য করতে পারলাম না। বের হয়ে যা এখান থেকে। আমার সামনে আর আসিস না, আমি চিৎকার করে বললাম। সে মাথা নিচু করে চলে গেল। কিন্তু সে হার মানল না। প্রতিদিন একটা না একটা সুযোগে আমার কাছে এসে একই কথা বলে। আমি বিরক্ত হয়ে গেছি। কিন্তু আমার স্বামী বা স্বামিয়াকে কিছু বলতে পারছি না। একদিন সে আমার রুমে এসে ঢুকল। আমি তখন পড়েছিলাম। মা, আমার সাথে কথা বলো, সে বলল। আমি বই বন্ধ করে বললাম, কি কথা? আমি জানি তুমি অস্বস্তি বোধ করছ, কিন্তু এটাই সত্য। আমি তোমাকে ভালোবাসি, সে বলল। আমি উঠে দাঁড়ালাম। যা, বের হো, আমি বললাম। সে আমার হাত ধরল। মা, শুধু একটা কথা শোনো। আমি তোমার জন্য কি করতে পারি বলো? তুমি যা চাইবে আমি তাই করব। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, আমি চাই তুই স্বাভাবিক হয়ে যাস। আমি স্বাভাবিকই আছি মা। প্রেম করা অস্বাভাবিক নয়, সে বলল। আমি মাথা ধরে বসে পড়লাম। তুই আমার ছেলে, তুই কেন বুঝছিস না? তখনই আমার মনে একটা সন্দেহ জাগল। তুই কি কোনো নেশা করিস? আমি জিজ্ঞেস করলাম। সে মাথা ঝাঁকিয়ে বলল, না মা, আমি কোনো নেশা করি না। তাহলে তোর এমন হল কেন? আমি জানতে চাইলাম। সে একটু চুপ থেকে বলল, মা, এটা হয়তো 3 মাস আগে থেকে শুরু। প্রথমে আমি নিজেও বুঝতে পারিনি। ধীরে ধীরে এই অনুভূতি বাড়তে থাকে। আমার মনে পড়ল 3 মাস আগে কি হয়েছিল। আমাদের বাড়ির পেছনের দিকে একটা পুরনো কুজো আছে। অনেক বছর ধরে ব্যবহার হয় না। একদিন রিয়াদ সেখানে খেলতে গিয়েছিল। সেদিন রাতে সে খুব অসুস্থ হয়ে পড়েছিল। জ্বর এসেছিল। 2 দিন বিছানায় শুয়েছিল। তুই কি মনে করতে পারিস কুজোর কাছে কি করেছিলি সেদিন? আমি জিজ্ঞেস করলাম। সে কিছুক্ষণ চিন্তা করে বলল, কুজোর ভেতরে একটা পাথর ছিল। সেটা আমি তুলে এনেছিলাম। আমার মনে একটা আশঙ্কা জাগল। সেই পাথরটা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আমার রুমে আছে। টেবিলের উপরে রেখেছি। আমি সঙ্গে সঙ্গে তার রুমে গেলাম। টেবিলের উপরে একটা কালো পাথর পড়ে আছে। পাথরটা দেখতে সাধারণ মনে হচ্ছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা আছে। এই পাথরটা তুই নিয়ে এসেছিলি কুজো থেকে? আমি নিশ্চিত হতে চাইলাম। সে মাথা নাড়ল। হ্যাঁ মা। পাথরটা বেশ ভারী। কুজোর তলায় পড়েছিল। আমি পাথরটা হাতে নিলাম। অদ্ভুত ঠান্ডা লাগছে, যেন বরফের মতো। এই পাথরটা নিয়ে আসার পর থেকেই তোর এমন অনুভূতি শুরু হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। সে ভেবে বলল, হ্যাঁ মা, মনে হচ্ছে তাই। প্রথম দিন থেকেই তোমাকে অন্যভাবে দেখতে শুরু করেছি। আমি বুঝতে পারলাম এই পাথরের কোনো সমস্যা আছে।
হয়তো এটা কোনো জাদুটোনার জিনিস। আমাদের এলাকায় এরকম অনেক গল্প শোনা যায়। এই পাথরটা আমাদের ফেলে দিতে হবে, আমি বললাম। কিন্তু রিয়াদ আমার হাত থেকে পাথরটা কেড়ে নিয়ে বলল, না মা, এটা আমার কাছেই থাকবে। কেন, আমি জিজ্ঞেস করলাম। সে বলল, এই পাথরটা আমার ভালো লাগে। এটা না থাকলে আমার মন খারাপ হয়। আমি বুঝলাম পাথরটা তার উপরে কোনো প্রভাব ফেলেছে। সে এটা ছাড়তে চাচ্ছে না। আমাকে অন্য উপায় ভাবতে হবে। সেদিন রাতে আমি আমার স্বামী রফিককে সব কিছু বললাম। সে প্রথমে বিশ্বাস করল না। তুমি হয়তো ভুল বুঝেছ, সে বলল। কিন্তু আমি বিস্তারিত বলার পর সে চিন্তিত হয়ে পড়ল। আমাদের কি করা উচিত, সে জিজ্ঞেস করল। আমি বললাম, প্রথমে ওই পাথরটা ফেলে দিতে হবে। তারপর রিয়াদকে ডাক্তার দেখাতে হবে। পরের দিন সকালে রিয়াদ কলেজে যাওয়ার পর আমি তার রুমে ঢুকলাম। পাথরটা টেবিলে নেই। হয়তো সে সাথে নিয়ে গেছে। আমি সব জায়গায় খুঁজলাম, কিন্তু পাথরটা পেলাম না। দুপুরে রিয়াদ ফিরে এসে আমার কাছে এল। মা, তুমি আমার রুমে গিয়েছিলে, সে জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। পাথরটা খুঁজেছিলি, সে আবার জিজ্ঞেস করল। হ্যাঁ। সেটা কোথায়, আমি জানতে চাইলাম। সে পকেট থেকে পাথরটা বের করে দেখাল। এটা সবসময় আমার সাথেই থাকবে। তুমি এটা ফেলে দিতে পারবে না। আমি বুঝলাম পাথরটা তার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সে এটা ছাড়বে না। আমাকে অন্য কিছু করতে হবে। সেদিন বিকেলে আমি আমাদের পাড়ার একজন বয়স্ক লোকের কাছে গেলাম। তার নাম হাকিম সাহেব। মানুষজন বলে তিনি এসব বিষয়ে অনেক কিছু জানেন। তাকে পুরো ঘটনা বললাম। তিনি শুনে বললেন, আপা, এটা খুবই বিপজ্জনক। এই পাথরে কোনো জিন বা শয়তান বাসা বেঁধেছে। এটা ছেলের উপরে প্রভাব ফেলছে। কি করব তাহলে, আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, পাথরটা ধ্বংস করতে হবে। কিন্তু এটা সহজ কাজ নয়। জিন চায় না পাথরটা ধ্বংস হোক। তিনি আমাকে কিছু তাবিজ দিলেন। বললেন, এগুলো ছেলের গলায় পরিয়ে দিন। হয়তো কিছুটা কমবে। আর পাথরটা যে কোনো উপায়ে নষ্ট করার চেষ্টা করুন। বাড়ি ফিরে আমি রিয়াদকে তাবিজগুলো দেখালাম। এগুলো গলায় পর, আমি বললাম। সে প্রথমে রাজি হল না। কিন্তু আমি জোর করে পরিয়ে দিলাম। তাবিজ পরার পর রিয়াদের আচরণে কিছুটা পরিবর্তন আসল। সে আর আমার কাছে এসে সেই কথাগুলো বলে না। কিন্তু আমি বুঝতে পারি সে এখনও আমাকে সেইভাবেই দেখে। একদিন রাতে রিয়াদ ঘুমিয়ে পড়ার পর আমি তার রুমে গেলাম। সে পকেটে পাথরটা রেখেছে। আমি আস্তে আস্তে পাথরটা বের করলাম। ছুঁয়ে দেখি পাথরটা বরফের মতো ঠান্ডা। আমি পাথরটা নিয়ে বাইরে উঠানে গেলাম। একটা হাতুড়ি নিয়ে পাথরটা ভাঙার চেষ্টা করলাম। কিন্তু হাতুড়ির আঘাতে পাথরের কিছুই হল না। বরং হাতুড়িতে দাগ পড়ে গেল। আমি আগুনে পুড়ানোর চেষ্টা করলাম। কিন্তু পাথরটা আগুনেও পড়ে না। আমি বুঝলাম এটা কোনো সাধারণ পাথর নয়। পরের দিন হাকিম সাহেবের কাছে গিয়ে বললাম। তিনি বললেন, আপা, এটা জিনের পাথর। এটা শুধু বিশেষ মন্ত্র দিয়েই ধ্বংস করা যায়। আর সেটা জানি না আমি। তাহলে কি করব, আমি প্রায় কেঁদে ফেললাম। তিনি বললেন, শহরে একজন আছেন। তিনি এসব বিষয়ে অনেক জানেন। তার কাছে যেতে পারেন। আমি ঠিকানা নিয়ে পরের দিনই শহরে গেলাম। লোকটির নাম পীর সাহেব। তিনি বয়স্ক একজন মানুষ। দাড়ি গোঁফ সাদা। তাকে সব বললাম। তিনি পাথরটা হাতে নিয়ে দেখলেন। কিছুক্ষণ পরে বললেন, বেটি, এটা খুবই পুরনো জিনের পাথর। এই জিন কয়েকশো বছর ধরে এই পাথরে বন্দী আছে। কেউ একজন এটাকে কুঁজো ফেলে রেখেছিল যাতে কেউ না পায়। এটা কি করে, আমি জানতে চাইলাম। তিনি বললেন, এই জিন মানুষের মনে কুচিন্তা ঢুকিয়ে দেয়া। বিশেষ করে যৌন কামনা বাড়িয়ে দেয়। যে এটা স্পর্শ করে তার মনে অস্বাভাবিক চিন্তা আসে। আমি বুঝতে পারলাম রিয়াদের সাথে যা হচ্ছে সব এই পাথরের কারণে। এটা কিভাবে ধ্বংস করব, আমি জিজ্ঞেস করলাম। পীর সাহেব বললেন, একটাই উপায় আছে। পূর্ণিমার রাতে এটাকে জলে ডুবিয়ে রাখতে হবে। কিন্তু শুধু যে কোনো জল নয়। পবিত্র জল চাই। পবিত্র জল কোথায় পাব, আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, গঙ্গার জল। অথবা কোনো মসজিদের উর জল। কিন্তু সেই জলে এটাকে সারারাত ডুবিয়ে রাখতে হবে। তিনি আমাকে একটা তাবিজ দিলেন। এটা তোমার ছেলের গলায় পরিয়ে রেখো। পূর্ণিমার দিন পর্যন্ত এটা তাকে নিয়ন্ত্রণে রাখবে।
আমি পীর সাহেবকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরে এলাম। রিয়াদ তখন কলেজ থেকে ফিরেছে। আমি তাকে নতুন তাবিজটা পড়তে বললাম। এটা কেন, সে জিজ্ঞেস করল। আমি বললাম, তোর ভালোর জন্য। সে অনিচ্ছায় তাবিজটা পড়ল। তাবিজ পড়ার পর রিয়াদের আচরণে আরও পরিবর্তন এল। সে আর আমার দিকে সেইভাবে তাকায় না। কথাবার্তাও স্বাভাবিক হয়ে গেল। আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু আমি জানি এটা সাময়িক। পূর্ণিমার রাতে পাথরটা ধ্বংস না করলে সমস্যার সমাধান হবে না। পূর্ণিমা আসতে আরও 10 দিন বাকি। এই 10 দিন আমি গুনতে থাকলাম। প্রতিদিন ক্যালেন্ডারে দাগ দিই। আমার স্বামীকেও সব বলে রেখেছি। একদিন সকালে রিয়াদের তাবিজটা নেই দেখলাম। তোর তাবিজ কোথায়, আমি জিজ্ঞেস করলাম। সে বলল, গলা চুলকাচ্ছিল, তাই খুলে রেখেছি। আমি বুঝলাম পাথরের প্রভাব আবার শুরু হচ্ছে। আবার পর আমি বললাম। কিন্তু সে মাথা নেড়ে বলল, না মা, আমার ভালো লাগছে না। সেদিন থেকে রিয়াদের আচরণ আবার খারাপের দিকে যেতে লাগল। সে আবার আমার পিছনে ঘুরে বেড়ায়। আমি যেখানেই থাকি সেখানেই চলে আসে। একদিন আমি স্নান করছিলাম। হঠাৎ বাথরুমের দরজায় টোকা পড়ল। কে, আমি জিজ্ঞেস করলাম। রিয়াদের গলা শুনলাম। মা, আমি। কি চাই, আমি জানতে চাইলাম। সে বলল, তোমার সাথে কথা বলবো। আমি বললাম, পরে বল, আমি স্নান করছি। কিন্তু সে চলে গেল না। বারবার দরজায় ধাক্কা দিতে লাগল। মা, দরজা খোলো, আমার খুব ভয় লাগল। এভাবে তো কখনো করেনি। আমি দ্রুত কাপড় পরে দরজা খুললাম। দেখি তার চোখে মুখে অদ্ভুত একটা ভাব, যেন সে আর আমার চেনা রিয়াদ নেই। কি হয়েছে তোর, আমি জিজ্ঞেস করলাম। সে আমার হাত ধরে বলল, মা, আমি আর পারছি না, আমার কাছে আসো। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, পাগল হয়ে গেছিস? তোর বাবা বাড়িতে আছেন। সে বলল, বাবা অফিসে গেছেন, সামিয়া স্কুলে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। সত্যিই তো, বাড়িতে আমি আর রিয়াদ ছাড়া কেউ নেই। আমি দ্রুত রুম থেকে বের হয়ে নিচে নেমে এলাম। রিয়াদ আমার পিছু পিছু এল। মা, তুমি আমার কথা শুনছ না কেন? আমি তোমাকে কত ভালোবাসি। আমি রান্নাঘরে গিয়ে একটা ছুরি হাতে নিলাম। আর এক ধাপও এগিয়ে এসো না, নইলে আমি নিজেকে মেরে ফেলব, আমি চিৎকার করে বললাম। রিয়াদ একটু থেমে গেল। তার চোখে তখন একটু স্বাভাবিক ভাব ফিরে এল। মা, তুমি কি করছ, সে জিজ্ঞেস করল। আমি ছুরিটা এখনো হাতে রেখে বললাম, তুই আমার কাছ থেকে দূরে থাক, যতক্ষণ না এই পাথরের সমস্যার সমাধান হয়। সে মাথা নিচু করে বলল, মা, আমি কিছু করতে পারি না। এই অনুভূতি আমার নিয়ন্ত্রণে নেই। তার চোখে পানি এল। আমার মায়া হল। এ তো আমার ছেলে, তার কোনো দোষ নেই। সব এই অভিশপ্ত পাথরের দোষ। আমি ছুরিটা রেখে দিলাম। তুই তোর রুমে যা, আমার কাছে আসিস না। পূর্ণিমার রাত পর্যন্ত অপেক্ষা কর, আমি বললাম। রিয়াদ মাথা নেড়ে তার রুমে চলে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। হাত কাঁপছে। এই অবস্থায় আর কতদিন থাকব? পূর্ণিমা আসতে আরও 5 দিন বাকি। আমি আমার স্বামীকে ফোন করে সব বললাম। সে তাড়াতাড়ি বাড়ি এসে গেল। রিয়াদকে তার বাবার সামনে ডেকে বললাম পুরো ঘটনা। রফিক প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু রিয়াদ নিজেই স্বীকার করল। বাবা, আমি সত্যিই মাকে ভিন্নভাবে দেখি। আমি চাই না, কিন্তু মন নিয়ন্ত্রণ করতে পারি না। রিয়াদ কেঁদে ফেল। রফিক তখন বুঝল ব্যাপারটা সত্যি। সে পাথরটা দেখতে চাইল। রিয়াদ পকেট থেকে পাথরটা বের করে দিল। রফিক পাথরটা হাতে নিয়েই চিৎকার করে ফেলে দিল। এটা কি? ভীষণ ঠান্ডা লাগছে, যেন বরফ। আমি বললাম, এটাই সমস্যা, এই পাথরে জিন আছে। রফিক তখন সব বিশ্বাস করল। আমরা ঠিক করলাম পূর্ণিমার রাত পর্যন্ত রিয়াদকে বাড়ির বাইরে পাঠিয়ে দেব। তার মামার বাড়ি পাঠিয়ে দিলাম। পূর্ণিমার দিন আমি আর রফিক একসাথে পাথরটা নিয়ে কাছের মসজিদে গেলাম। ইমাম সাহেবকে সব বললাম। তিনি ব্যাপারটা বুঝে আমাদের সাহায্য করতে রাজি হলেন। রাতে আমরা মসজিদের উর জায়গায় একটা পাত্রে পানি নিলাম। পীর সাহেব যেভাবে বলেছিলেন সেভাবে পাথরটা পানিতে ডুবিয়ে দিলাম। পাথর পানিতে ডোবার সাথে সাথে পানিতে বুদবুদ উঠতে লাগল, যেন কিছু ফুটছে। আর পাথর থেকে একটা কালো ধোঁয়া বের হচ্ছে। আমরা সারারাত জেগে থাকলাম। ভোরের দিকে ধোঁয়া বন্ধ হল। পাথরটা এখন সাদা রঙের হয়ে গেছে। আর ঠান্ডাও লাগছে না।
আমরা বুঝলাম পাথরটা এখন নিরীহ। ইমাম সাহেব বললেন, আল্লাহর রহমতে জিনটা চলে গেছে। সকালে রিয়াদকে ফোন করলাম। কেমন লাগছে আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, আমার মাথা অনেক হালকা লাগছে, যেন একটা বোঝা নেমে গেছে। আমি বুঝলাম পাথর ধ্বংস হওয়ার সাথে সাথে রিয়াদও সুস্থ হয়ে গেছে। আমরা তাকে বাড়ি ফিরে আসতে বললাম। রিয়াদ বাড়ি ফিরে এসে আমার পায়ে পড়ে ক্ষমা চাইল। মা, আমি যা বলেছি তার জন্য আমাকে মাফ করে দাও। আমি জানি না কি হয়েছিল আমার। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদলাম। আমার ছেলে আবার স্বাভাবিক হয়ে গেছে। এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে? পাথরটা আমরা দূরে কোথাও ফেলে দিয়ে এলাম, যাতে আর কখনো কেউ এর শিকার না হয়। এরপরে আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। রিয়াদ আগের মতোই স্বাভাবিক আচরণ করে, কলেজে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়া। কিন্তু এই ঘটনার পর আমার মনে আরেকটা চিন্তা এসেছে। আমাদের বাড়ির পেছনের কুজোটা, সেখানে আর কি কি আছে জানি না। একদিন কয়েকজন লোক এনে কুজোটা ভর্তি করিয়ে দিলাম, মাটি দিয়ে পুরোটা বুঝিয়ে দিলাম। এখন সেখানে একটা ছোট বাগান করেছি। কিন্তু কিছুদিন পর আবার অদ্ভুত কিছু হতে শুরু করল। রাতের বেলা বাগান থেকে অদ্ভুত শব্দ আসে, যেন কেউ মাটির নিচ থেকে আওয়াজ করছে। প্রথমে আমি ভেবেছিলাম আমার ভ্রম, কিন্তু আমার স্বামী আর স্বামীয়াও শব্দটা শুনেছে। রিয়াদও শুনেছে। একদিন রাতের শব্দটা খুবই জোরে হল। মনে হচ্ছিল যেন কেউ মাটি খুঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা সবাই ভয়ে একসাথে এক রুমে রইলাম। পরের দিন সকালে দেখি বাগানের মাটিতে অনেক গর্ত, যেন সত্যিই কেউ নিচ থেকে উঠে আসার চেষ্টা করেছে। আমাদের খুব ভয় লাগল। আবার হাকিম সাহেবের কাছে গেলাম। তিনি শুনে বললেন, আপা, মনে হচ্ছে কুজোটা একটা নয়, অনেকগুলো জিন ছিল। একটা পাথরে বন্দী ছিল, বাকিগুলো কুজোর তলায়। এখন কি হবে আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, কুজোটা বুঝিয়ে দেওয়ার ফলে জিনগুলো রেগে গেছে, তারা বেরিয়ে আসতে চাইছে। তাহলে আমাদের কি করা উচিত? আমি প্রায় কেঁদে ফেললাম। তিনি বললেন, একটাই উপায়, আপনাদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমরা এই বাড়িতে কত বছর ধরে আছি, এখানেই আমাদের সব স্মৃতি। কিন্তু রাতের শব্দ আরও বেড়ে গেল। এখন শুধু বাগান থেকে নয়, ঘরের ভেতর থেকেও আওয়াজ আসছে। মেঝে কাঁপছে, দেয়ালে আওয়াজ হচ্ছে। একদিন রাতে আমি দেখলাম আমাদের ঘরে একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। ছায়াটার আকার অনেক লম্বা, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। আমি ভয়ে চিৎকার করে ফেললাম। আমার স্বামী উঠে এল, কিন্তু তিনি কিছু দেখতে পেলেন না। ছায়াটা অদৃশ্য হয়ে গেল। পরের দিন আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, তুই কি রাতে কিছু অদ্ভুত দেখেছিস? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, একটা কালো মানুষ আমার রুমে ঘুরছিল। স্বামীয়াকেও জিজ্ঞেস করলাম, সেও একই কথা বলল। এবার আমি নিশ্চিত হলাম যে আমাদের বাড়িতে জিন এসেছে। আমরা সেদিনই ঠিক করলাম বাড়ি ছেড়ে চলে যাব। আমার শ্বশুর বাড়িতে থাকব কিছুদিন, তারপর নতুন বাড়ি খুঁজব। কিন্তু জিনগুলো এত সহজে আমাদের ছাড়ল না। আমরা যখন প্যাকিং করছিলাম তখন অনেক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। জিনিসপত্র নিজে নিজেই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছে। কাপড়ের আলমারি খুলে যাচ্ছে, বই পড়ে যাচ্ছে। একদিন রিয়াদ প্যাকিং করতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, শরীরে কোনো সমস্যা নেই, হয়তো স্ট্রেসের কারণে। কিন্তু আমি জানি এটা স্ট্রেস নয়, জিনের প্রভাব। রিয়াদ সুস্থ হয়ে বাড়ি ফিরে এল, কিন্তু তার আচরণ আবার অদ্ভুত হয়ে গেল। সে আবার আমার দিকে অদ্ভুতভাবে তাকায়, কিন্তু এবার পাথর নেই। তাহলে এটা কেন হচ্ছে? আমি বুঝলাম জিনগুলো এখন সরাসরি রিয়াদের উপর প্রভাব ফেলছে। পাথরের দরকার নেই। রিয়াদ আবার আমাকে অস্বাভাবিক কথা বলতে শুরু করল। মা, আমি আবার তোমার প্রেমে পড়ে গেছি, একদিন সে বলল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। এটা তো আবার শুরু হয়ে গেল। আমি বুঝলাম জিনগুলো আমাদের ছাড়বে না। আমাদের যে কোনো মূল্যে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। সেদিনই রাতে আমরা দ্রুত সব জিনিস গাড়িতে তুলে বাড়ি ছেড়ে চলে গেলাম। পেছনে ফিরে তাকাইনি। আমার শ্বশুর বাড়িতে গিয়ে উঠলাম। কিন্তু জিনের প্রভাব এখনও রিয়াদের উপর আছে। সে এখনও আমাকে অস্বাভাবিক কথা বলে। আমি আর জানি না কি করব।
আমার শাশুড়ি একদিন আমাকে বললেন, তুমি একজন পীর সাহেবের কাছে যাও। আমি একটা ঠিকানা দেব। সেই পীর সাহেবের কাছে গিয়ে সব বললাম। তিনি বললেন, বেটি, জিন তোমার ছেলেকে পুরোপুরি দখল করে নিয়েছে। এটা খুবই বিপজ্জনক। কি করব? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তোমার ছেলের উপর থেকে জিনকে তাড়াতে হবে। কিন্তু এটা অনেক কঠিন কাজ। তিনি আমাকে কিছু বিশেষ তাবিজ দিলেন। বললেন, এগুলো ছেলের ঘরে ঝুলিয়ে রাখো। আর প্রতিদিন তার জন্য দোয়া পড়ো। আমি সব কিছু যথাযথভাবে করলাম। কিছুদিন পরে রিয়াদের অবস্থায় কিছুটা উন্নতি হল। তার অস্বাভাবিক আচরণ কমে গেল। কিন্তু পুরোপুরি সুস্থ হতে আরও অনেক সময় লাগল। প্রায় 6 মাস লেগেছিল রিয়াদকে সম্পূর্ণ স্বাভাবিক করতে। এই 6 মাসে আমরা অনেক কষ্ট পেয়েছি। কখনো মনে হতো রিয়াদ সুস্থ হয়ে গেছে, আবার কখনো সে অস্বাভাবিক আচরণ করত। একদিন রাতে আমি স্বপ্নে দেখলাম একটা কালো মানুষ আমাকে বলছে, আমরা তোমাদের ছাড়ব না। তোমরা আমাদের ঘর নষ্ট করেছ। আমি ভয়ে জেগে উঠলাম। আমার স্বামীকে সব বললাম। তিনি বললেন, এগুলো চিন্তা করো না, দোয়া দুরূদ পড়ো। কিন্তু স্বপ্নটা আমাকে খুব ভাবিয়ে তুলল। জিনগুলো কি এখনও আমাদের পিছনে লেগে আছে? পরের দিন আমি আবার পীর সাহেবের কাছে গেলাম। তিনি বললেন, জিনগুলো এখনও রেগে আছে। তারা প্রতিশোধ নিতে চাইছে। তাহলে আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তোমাদের সেই পুরানো বাড়িতে গিয়ে জিনগুলোর সাথে কথা বলতে হবে। তাদের ক্ষমা চাইতে হবে। এই কথা শুনে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। সেই বাড়িতে আবার যাব, যেখানে এত কিছু ঘটেছে। কিন্তু পীর সাহেব বললেন, এটাই একমাত্র উপায়। না হলে জিনগুলো তোমাদের আরও কষ্ট দেবে। তোমার ছেলেকে আবার দখল করবে। আমার কোনো উপায় ছিল না। আমি রাজি হলাম। পীর সাহেব আমাকে কিছু বিশেষ দোয়া শিখিয়ে দিলেন। বললেন, এই দোয়া পড়ে জিনগুলোর কাছে ক্ষমা চাইবে। পরের দিন আমি আর আমার স্বামী সেই পুরানো বাড়িতে গেলাম। বাড়িটা দেখে মনে হলো যেন কয়েক যুগ পার হয়ে গেছে। সব জায়গায় ধুলো, জানালা দরজা ভাঙা। আমরা বাগানের কাছে গেলাম। সেখানে এখনও অনেক গর্ত, মাটি উল্টাপাল্টা হয়ে আছে। একটা ভয়ানক পরিবেশ। আমি পীর সাহেবের দেওয়া দোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ হাওয়া বেড়ে গেল। মনে হলো যেন ঝড় উঠবে। আমার স্বামী আমার হাত ধরে রাখল। তারপর আমি জিনগুলোর কাছে ক্ষমা চাইলাম। বললাম, আমরা জেনে শুনে আপনাদের ঘর নষ্ট করিনি। আমাদের ক্ষমা করুন। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল। কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারলাম না। কণ্ঠস্বরটা বলল, তোমরা আমাদের শান্তিতে থাকতে দাওনি। আমি আবার বললাম, আমরা দুঃখিত। আমরা জানতাম না আপনারা এখানে থাকেন। কণ্ঠস্বরটা বলল, তোমাদের ছেলে আমাদের পবিত্র পাথর নিয়ে গিয়েছিল। সেই পাথর আমরা নষ্ট করে দিয়েছি। আমি বললাম। কণ্ঠস্বর রেগে গিয়ে বলল, সেটাই তো আমাদের রাগের কারণ। সেই পাথরে আমাদের এক ভাই বন্দী ছিল। আমি বুঝতে পারলাম পাথরের মধ্যে যে জিন ছিল সে তাদের পরিবারের সদস্য। আমরা সেটা নষ্ট করে তাদের ভাইকে মেরে ফেলেছি। আমরা জানতাম না। আমাদের ক্ষমা করুন। আমি কাকুতি করে বললাম। কণ্ঠস্বর বলল, ক্ষমা পেতে চাও? তাহলে তোমাদের একটা মূল্য দিতে হবে। কি মূল্য? আমি জিজ্ঞেস করলাম। কণ্ঠস্বর বলল, তোমাদের ছেলেকে আমাদের দিয়ে দাও। সে আমাদের ভাইয়ের বদলা। আমার রক্ত জমে গেল। আমার ছেলেকে দিয়ে দেব? এটা কি বলছে? আমি বললাম, এটা হতে পারে না। অন্য কিছু চান? কণ্ঠস্বর হেসে বলল, তাহলে তোমাদের কোনো শান্তি নেই। আমরা তোমাদের সারা জীবন কষ্ট দেব। আমি কাঁদতে শুরু করলাম। কি করব বুঝতে পারছি না। আমার স্বামী এগিয়ে এসে বলল, আপনারা রাগ করবেন না। আমাদের পরিবার খুবই সাধারণ। আমরা কোনো ক্ষতি করতে চাইনি। কণ্ঠস্বর বলল, তোমাদের ছেলে আমাদের ভাইকে মুক্ত করেছিল। এটা তার দায়িত্ব ছিল আমাদের ভাইয়ের যত্ন নেওয়া। কিন্তু তোমরা তাকে মেরে ফেললে। আমি বুঝলাম এরা রিয়াদকে দায়ী মনে করছে। আমি বললাম, আমার ছেলে তো জানত না এটা কি। সে শুধু একটা পাথর ভেবেছিল। কণ্ঠস্বর বলল, তাহলে তোমরা কি দিবে আমাদের ভাইয়ের বদলে? আমি ভেবে বললাম, আমরা আপনাদের জন্য একটা সুন্দর জায়গার ব্যবস্থা করে দেব। আপনারা শান্তিতে থাকতে পারবেন। কণ্ঠস্বর কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, কোথায়? আমি বললাম, আমাদের গ্রামের বাইরে একটা পুরানো মন্দির আছে। সেখানে কেউ যায় না। আপনারা সেখানে থাকতে পারেন। কণ্ঠস্বর বলল, আমরা দেখব।
যদি সেই জায়গা আমাদের পছন্দ হয় তাহলে তোমাদের ক্ষমা করে দেব। আমি একটু আশা পেলাম। বললাম, আমি আপনাদের সেই জায়গায় নিয়ে যেতে পারি। কণ্ঠস্বর বলল, আমরা নিজেরাই দেখে নেব। তুমি শুধু জায়গাটার ঠিকানা বলো। আমি সেই মন্দিরের ঠিকানা বললাম। কণ্ঠস্বর বলল, ঠিক আছে। আমরা 3 দিন পরে সেখানে যাব। যদি জায়গাটা ভালো লাগে তাহলে আমরা তোমাদের ছেড়ে দেব। আমি খুশি হয়ে বললাম, ধন্যবাদ। আপনারা ওখানে খুব শান্তিতে থাকতে পারবেন। কণ্ঠস্বর বলল, কিন্তু মনে রেখো, যদি আমাদের সেই জায়গা পছন্দ না হয় তাহলে আমরা আবার তোমাদের কাছে ফিরে আসব। আমরা বাড়ি ফিরে এলাম। আমি রিয়াদকে সব কিছু বললাম। সে খুব দুঃখ পেল। বলল, মা, আমার জন্য তোমাদের কত কষ্ট হচ্ছে। আমি তাকে সান্ত্বনা দিলাম। বললাম, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। 3 দিন পর আমি সেই পুরানো মন্দিরে গেলাম। দেখলাম মন্দিরের চারপাশ পরিষ্কার হয়ে গেছে। ভেতরে কিছু নতুন জিনিস এসেছে। মনে হলো কেউ সেখানে বাস করছে। আমি বুঝলাম জিনগুলো সেই জায়গা পছন্দ করেছে। আমার মন থেকে একটা বোঝা নেমে গেল। সেদিন থেকে আমাদের কোনো সমস্যা হয়নি। রিয়াদও সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। তার আচরণে আর কোনো অস্বাভাবিকতা নেই। আমরা নতুন একটা বাড়ি কিনলাম। সবাই মিলে সুখে শান্তিতে থাকছি। কিন্তু সেই পুরানো বাড়িতে আর কখনো যাইনি। মাঝে মধ্যে শুনি সেই এলাকায় অদ্ভুত কিছু ঘটে। কিন্তু আমরা আর সেসব নিয়ে মাথা ঘামাই না। আমাদের জীবন এখন শান্তিতে। রিয়াদ এখন বিয়ে করেছে। তার একটি সুন্দর স্ত্রী আছে। তারা খুব সুখে আছে। আমি এখন দাদিমা হয়েছি। রিয়াদের একটি ছেলে হয়েছে। কিন্তু মাঝে মধ্যে আমি ভয় পাই। যদি আমার নাতি বড় হয়ে কোনো অদ্ভুত জিনিস খুঁজে পায়। জিনের জগৎ তো আমাদের চারপাশেই আছে। আমি তাই সবসময় আমার নাতিকে বলি, কোথাও অদ্ভুত কিছু পেলে সেটা ছুঁজো না। আগে বড়দের বলো, সে এখনো ছোট, তাই কিছু বোঝে না। কিন্তু বড় হলে আমি তাকে সব বলবো। আমার গল্পটা এখানেই শেষ। এই ঘটনা আমাদের শিখিয়েছে যে এই জগতে শুধু মানুষই নয়, আরও অনেক কিছু আছে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। যদি কখনো আপনাদের কোনো অদ্ভুত জিনিস চোখে পড়ে, দয়া করে সেটা স্পর্শ করবেন না। আগে জেনে শুনে তারপর কিছু করবেন। নইলে আমাদের মতো বিপদে পড়তে পারেন। আমি আশা করি আপনারা কেউ এই ধরনের কোনো সমস্যায় পড়বেন না। কিন্তু যদি পড়েন তাহলে হতাশ হবেন না। ধৈর্য রেখে সমাধান খুঁজবেন। আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান আছে। আজ আমার গল্প এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আরও অনেক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব। কিন্তু আমার গল্প এখনও শেষ হয়নি। আরও অনেক কিছু বাকি আছে। সেই মন্দিরে জিনদের পাঠানোর পর আমি ভেবেছিলাম সব শেষ। কিন্তু ভুল ভেবেছিলাম। 3 মাস পর আমার কাছে একটা চিঠি এল। চিঠিতে কোনো নাম ঠিকানা নেই। শুধু লেখা, আমরা নতুন জায়গায় খুশি আছি। কিন্তু আমাদের ভাইয়ের কথা ভুলতে পারছি না। তোমাদের পরিবারের কেউ একজনকে আমাদের পরিবারে আসতে হবে। এই চিঠি পড়ে আমার বুক ধড়ফড় করতে লাগল। তারা কি চাইছে? আমাদের কাউকে তাদের কাছে পাঠাতে হবে? আমি আমার স্বামীকে চিঠিটা দেখালাম। তিনি পরে বললেন, এটা হয়তো কোনো দুষ্টু লোকের কাজ। আমাদের ভয় দেখাচ্ছে। কিন্তু আমার মন বলছিল এটা জিনদের লেখা। তারা এখনও আমাদের ছাড়েনি। আমি আবার পীর সাহেবের কাছে গেলাম। তিনি চিঠিটা দেখে বললেন, এটা সত্যিই জিনদের লেখা। তারা তোমাদের পরিবারের কাউকে চাইছে। আমার পা কাঁপতে লাগল। কি করব? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি একটা কাজ করো। তাদের বলো যে তোমরা কিছুদিন পর একজনকে পাঠাবে। এই সময়টুকু তুমি আরও বড় কোনো পীর সাহেবের কাছে সাহায্য নাও। আমি বুঝলাম এই সমস্যার সমাধান এত সহজ নয়। আমি সেই মন্দিরে গিয়ে জিনদের বললাম, আমরা আপনাদের কথা মানব। কিন্তু কিছুদিন সময় দিন। আমরা একজনকে তৈরি করে পাঠাব। অদৃশ্য কণ্ঠস্বর বলল, ঠিক আছে। কিন্তু 6 মাসের বেশি অপেক্ষা করব না। আমি রাজি হয়ে গেলাম। বাড়ি ফিরে আমি অন্য পীর সাহেবদের খোঁজ নিতে লাগলাম। কেউ বলল ঢাকায় একজন আছেন। কেউ বলল চট্টগ্রামে। আমি ঠিক করলাম সবার কাছেই যাব। ঢাকায় গিয়ে এক পীর সাহেবের কাছে সব বললাম। তিনি বললেন, বেটি, জিনদের সাথে দর কষাকষি করা খুব বিপজ্জনক। তারা যদি রেগে যায় তাহলে আরও খারাপ হবে। তাহলে কি করব? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, একটাই উপায়।
তাদের এমন কিছু দিতে হবে যাতে তারা খুশি হয়ে যায়। কি দেব? আমি জানতে চাইলাম। তিনি বললেন, সোনার গহনা, টাকাপয়সা, এগুলো তারা পছন্দ করে। তুমি অনেক দামি জিনিস দিয়ে তাদের খুশি করার চেষ্টা করো। আমি ভাবলাম এটাই ভালো সমাধান। আমাদের কাছে কিছু সোনার গহনা আছে। সেগুলো দিয়ে দেখি তারা খুশি হয় কিনা। বাড়ি ফিরে আমি আমার সব সোনার গহনা একসাথে করলাম। বেশ ভালো পরিমাণ হল। এগুলো নিয়ে মন্দিরে গেলাম। জিনদের বললাম, আমি আপনাদের এই সোনার গহনাগুলো দিতে চাই। এর বিনিময়ে আমাদের ছেড়ে দিন, কিন্তু তারা রাজি হল না। আমাদের সোনার দরকার নেই। আমরা তোমাদের পরিবারের একজনকে চাই, তাদের কণ্ঠস্বর শুনলাম। আমি আরও কিছু দামি জিনিস নিয়ে গেলাম। কিন্তু তারা কিছুতেই রাজি হচ্ছে না। তারা শুধু আমাদের পরিবারের কাউকে চাইছে। দিন যেতে লাগল। আমার উদ্বেগ বাড়তে লাগল। 6 মাস প্রায় শেষ। এখনও কোনো সমাধান হয়নি। একদিন আমার স্বপ্নে দেখলাম সেই জিনদের এক নেতা আমার সাথে কথা বলছে। সে বলল, আমরা তোমার মেয়েকে চাই। তাকে আমাদের দিয়ে দাও। আমি ভয়ে জেগে উঠলাম। সামিয়াকে চাইছে? আমার 12 বছরের মেয়েকে? এটা হতে পারে না। পরের দিন আমি লক্ষ্য করলাম সামিয়ার আচরণ অদ্ভুত হয়ে গেছে। সে চুপচাপ থাকে। কারো সাথে কথা বলে না। খেলাধুলায় মন নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? সে বলল, মা, আমার স্বপ্নে অদ্ভুত কিছু মানুষ আসে। তারা আমাকে তাদের সাথে যেতে বলে। আমার বুকের ভিতর খারাপ লাগল। জিনরা এখন সামিয়াকে টার্গেট করেছে। আমি কি করব? আমি সামিয়াকে আমার সাথেই রাখতে লাগলাম। একা কোথাও যেতে দিলাম না। কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। সে খাবার খেতে চায় না। সারাদিন ঘুমায়। রাতে অদ্ভুত কথা বলে। কখনো বলে তারা আমাকে ডাকছে। আমি বুঝলাম জিনরা সামিয়ার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। আমি আর দেরি করতে পারি না। কিছু একটা করতে হবে। আমি চট্টগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেখানে একজন খুব বড় পীর সাহেব আছেন বলে শুনেছি। হয়তো তিনি কোনো সমাধান দিতে পারবেন। চট্টগ্রামে গিয়ে সেই পীর সাহেবের কাছে সব বললাম। তিনি একজন খুবই বয়স্ক মানুষ। দাড়ি একদম সাদা। চোখে অনেক প্রশান্তি। তিনি আমার কথা শুনে বললেন, বেটি, এই জিনদের সাথে আর দর কষাকষি করো না। তুমি ভুল পথে গেছ। তাহলে কি করব? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, জিনদের সাথে সরাসরি যুদ্ধ করতে হবে। তাদের পরাজিত করে তাড়িয়ে দিতে হবে। আমার ভয় লাগল। যুদ্ধ? কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আধ্যাত্মিক যুদ্ধ। দোয়া দুরুদ আর বিশেষ আমল দিয়ে। তিনি আমাকে একটা বিশেষ আমল শিখিয়ে দিলেন। বললেন, এটা প্রতিদিন পড়বে। আর তোমার পুরো পরিবার মিলে পড়বে। 1 মাস পরে দেখবে তারা আর তোমাদের কিছু করতে পারবে না। আমি আশায় বুক বেঁধে বাড়ি ফিরে এলাম। পুরো পরিবারকে সেই আমল শেখালাম। আমরা সবাই মিলে প্রতিদিন পড়তে শুরু করলাম। প্রথম কয়েকদিন কোনো পরিবর্তন হল না। কিন্তু সপ্তাহ খানেক পরে সামিয়ার অবস্থা ভালো হতে শুরু করল। তার ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলা বন্ধ হয়ে গেল। 2 সপ্তাহ পরে সে আবার স্বাভাবিক হয়ে গেল। খেলাধুলা করে। বন্ধুদের সাথে আড্ডা দেয়। আমি একটু স্বস্তি পেলাম। 1 মাস পূর্ণ হওয়ার পর আমি সেই মন্দিরে গেলাম। দেখলাম মন্দির একদম খালি। কোনো জিনের অস্তিত্ব নেই। মনে হল তারা চলে গেছে। আমি জোরে চিৎকার করে ডাকলাম, আপনারা কোথায়? কিছু বলুন, কিন্তু কোনো উত্তর এল না। নীরবতা। আমি বুঝলাম আমাদের আমল কাজ করেছে। জিনরা হার মেনে চলে গেছে। আমি খুশিতে কান্নায় ভেঙে পড়লাম। বাড়ি ফিরে সবাইকে সুখবরটা দিলাম। আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এরপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি। সামিয়া স্বাভাবিক জীবনযাত্রা করছে। রিয়াদও একদম ঠিক। আমরা সবাই সুখে শান্তিতে আছি। কিন্তু আমি এখনও সেই আমল পড়ি, যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। আর আমার পরিবারের সবাইকে বলি সবসময় নামাজ কালাম পড়তে। এই ঘটনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আল্লাহর ওপর ভরসা রাখতে হয়। ধৈর্য ধরতে হয়। আর সবসময় সাবধান থাকতে হয়। আশা করি আমার এই গল্প আপনাদের কাজে আসবে। যদি কখনো এই ধরনের সমস্যায় পড়েন তাহলে ভয় পাবেন না। আল্লাহর কাছে সাহায্য চান। ধৈর্য রাখুন। সব সমস্যার সমাধান আছে।
কিন্তু আমি ভাবছিলাম সব শেষ হয়ে গেছে। কিন্তু আসলে তা নয়। আমার গল্পের আরও অংশ বাকি আছে, যা আরও রোমাঞ্চকর আর রহস্যময়। জিনরা চলে যাওয়ার 2 মাস পর আমাদের নতুন বাড়িতে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার স্বামী রফিক একদিন অফিস থেকে এসে বলল, তনিমা, আজ অফিসে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমার টেবিলে একটা চিঠি ছিল, কিন্তু কেউ রাখেনি। সবাই বলছে তারা দেখেনি। আমার মন খারাপ হয়ে গেল। আবার চিঠি? তিনি চিঠিটা আমাকে দেখালেন। চিঠিতে লেখা, আমরা হার মানিনি। আমরা ফিরে আসব। তোমাদের মেয়েকে আমরা নিয়ে যাব। এই চিঠি পড়ে আমার হাত কাঁপতে লাগল। তারা এখনও আছে? তারা হার মানেনি? সেদিন রাতে সামিয়া আবার অদ্ভুত আচরণ করতে শুরু করল। সে ঘুমের মধ্যে বলছে, আমি আসছি। আমি তোমাদের কাছে আসছি। আমি তার পাশে বসে থাকলাম। রাত ভোর পর্যন্ত তার পাহারায় রইলাম। সকালে সে ঘুম থেকে উঠে স্বাভাবিক আছে। কিন্তু আমি জানি এটা সাময়িক। আমি আবার সেই চট্টগ্রামের পীর সাহেবের কাছে গেলাম। তিনি চিঠিটা দেখে বললেন, বেটি, এই জিনরা খুবই শক্তিশালী। তারা এত সহজে হার মানবে না। তাহলে এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এবার আরও কঠিন আমল করতে হবে। আর তোমার মেয়েকে বিশেষ সুরক্ষা দিতে হবে। তিনি আমাকে একটা বিশেষ তাবিজ দিলেন। বললেন, এটা সামিয়ার গলায় পরিয়ে রাখবে। কখনো খুলবে না। আর এই দোয়া প্রতিদিন 101 বার পড়বে। আমি সব নিয়মকানুন মেনে চলতে লাগলাম। কিন্তু জিনরা ছাড়ার নাম নেই। তারা প্রতিদিন কোনো না কোনো কৌশলে আমাদের ভয় দেখায়। একদিন সামিয়া স্কুল থেকে ফিরে এসে বলল, মা, একটা কালো মানুষ আমাকে ফলো করছিল। আমার বুক ধড়ফড় করতে লাগল। কোথায় দেখেছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, স্কুল থেকে বেরিয়ে রিকশায় উঠার সময়। সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি বুঝলাম জিনরা এখন প্রকাশ্যে চলে এসেছে। তারা সামিয়াকে ভয় দেখাচ্ছে। আমি সামিয়াকে একা কোথাও যেতে দিলাম না। রাতের বেলা আমাদের বাড়িতে অদ্ভুত শব্দ হতে লাগল। দরজা জানালা নিজে নিজেই খুলে যায়। আলো জ্বলে আর নিভে। একদিন রাতে আমি দেখলাম আমাদের ঘরে একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। ছায়াটা সামিয়ার রুমের দিকে যাচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়ে সামিয়ার রুমে গেলাম। সামিয়া তখনও ঘুমাচ্ছে। কিন্তু তার মুখে অদ্ভুত হাসি। ঘুমের মধ্যে সে বলছে, হ্যাঁ, আমি তোমাদের সাথে যাব। আমি তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিলাম। সে জেগে উঠে বলল, কি হয়েছে মা? আমি বললাম, তুই স্বপ্নে কি দেখছিলি? সে বলল, একটা সুন্দর জায়গা দেখেছিলাম। সেখানে অনেক মানুষ আছে। তারা আমাকে নিয়ে যেতে চাইছিল। আমি বুঝলাম জিনরা সামিয়ার স্বপ্নে এসে তাকে প্রভাবিত করছে। তারা তাকে বিভ্রান্তিতে ফেলে নিয়ে যেতে চাইছে। পরের দিন আমি সামিয়াকে নিয়ে সেই পীর সাহেবের কাছে গেলাম। তিনি সামিয়াকে দেখে বললেন, এই মেয়ের উপর জিনদের প্রভাব বাড়ছে। খুব দ্রুত কিছু করতে হবে। তিনি সামিয়ার জন্য একটা বিশেষ চিকিৎসা করলেন। কুরআন তেলাওয়াত করে ফু দিলেন। সামিয়া চিকিৎসার সময় অজ্ঞান হয়ে পড়ল। সে অজ্ঞান অবস্থায় অদ্ভুত আওয়াজ করছিল। কখনো কাঁদছে, কখনো হাসছে। পীর সাহেব বললেন, জিন তার ভেতরে ঢুকে গেছে। চিকিৎসা শেষ হওয়ার পর সামিয়া জ্ঞান ফিরে পেল। কিন্তু